আচ্ছা স্টুডেন্ট, আমি একটা কথা বলি। আমাদের ছোট্টু ছোট্টু বৈদ্য ও রেল, তার সাথে পিডিসিএল এই চাকরিগুলো পেয়েছে। এছাড়াও একাধিক পরীক্ষায়ও কিন্তু পাশ করেছে। তো আজকে আমাদের খুব ভালো লাগছে যে গুরুকুলের এরকম প্রচুর স্টুডেন্ট যারা আসে এবং তোমাদের সামনে বক্তব্য রাখে, এবং খুবই ভালো লাগে তোমাদেরকে কিছু মিষ্টিমুখ করান, যাতে তোমরা ভবিষ্যতে এই সিদ্ধান্ত বা এই যে প্রিপারেশান কী করে নিতে হবে সেটা তোমরা বুঝতে পারো। তো ছোট্ট, তুমি বলো আজকে এই ভাইদের বা যারা এখানে আছে যে কি করলে, বা তুমি তো বিভিন্ন জায়গায় পড়তে, সেটাও তুমি এসে একবার আমাকে নক করেছিলে। তো আজকে গুরুকুলের কী এমন বৈশিষ্ট্য যার জন্য তুমি এখানে আসলে, এবং তার সাথে তোমার বন্ধুদের অনেকেই এখানে, ম্যাক্সিমাম তোমার বন্ধুদের সবাই এখান থেকে চাকরি পেয়েছে, কিছুজন তারা ধরে রাখতে পারেনি, তারাও গেছে। তো যাক, আমি ফাইনালি বলবো যে কি করলে, ছেলেদের কি করলে চাকরি হবে, তুমি এতগুলো চাকরি পেয়েছো, কি করলে হবে এবং তারা শেষ পর্যন্ত লড়াই কিভাবে ধরে রাখবে, এই সঙ্গে তুমি এদের একটু ইনফরমেশান দাও, সেটাই আমি চাইবো। ঠিক আছে, থাক 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 থাক, প্রণাম করিস না। হ্যাঁ, এটা আমি কি প্রথমে আমি গুরুকুলের সকল শিক্ষকদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই, কারণ যাদের জন্য আমি এই জায়গাতে আসতে পেরেছি এবং যাদের জন্য আমি আমার নিজের আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। যারা না থাকলে আমার যে চলার পথটা এতটা দুর্গম ছিল, কখনোই সহজ হতো না। আমি এখানে এসেছি আমার সেই মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে। শুধু আমি এটা বলবো না যে আমি শুধু মনের কথা শেয়ার করতে এসেছি, তা নয়, যাতে তোমরাও তোমাদের চলার পথ যে দুর্গম সেটা যাতে সহজ করতে পারো, সেটা বলার জন্যই আমি তোমাদের কাছে এসেছি। গুরুকুল কোচিং সেন্টার শুধু আমার কাছে একটা কোচিং সেন্টার না, আমার কাছে মন্দিরের মতো। কারণ আমার চলার পথ দুর্গম বলতে, আমি একটা কৃষক পরিবারের সন্তান এবং বাবা যেহেতু চাষবাস করতেন, তাই বাবার ছোটোবেলা থেকেই বাবার একটাই বক্তব্য ছিল যে যেহেতু আমি চাষবাস করেছি, আমার ছেলেদেরকে না চাষবাস করতে হবে, ঠিক আছে। তো সেজন্য বাবা সবসময় আমাদেরকে ছোটো থেকে ইন্সপায়ার করতো যে সরকারি চাকরি করো, সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেয়। যখন আমি আমার কলেজ কমপ্লিট করার পর ক্যাম্পাসিংয়ে চাকরি পাই। ক্যাম্পাসিংয়ে চাকরি পাওয়ার পর আমি 4 বছর একটা প্রাইভেট কোম্পানিতে ছিলাম। কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করা মানে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটা পুরো জলে চলে যায়। কারণ প্রাইভেট কোম্পানি কখনোই চায় না যে কোম্পানিতে চাকরি করতে করতে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নাও, ঠিক আছে। তো একটা সময় আমি ভাবলাম যে আমার পক্ষে সম্ভব নয় প্রাইভেট কোম্পানির চাকরি করা, সেজন্য আমি চাকরিটা ছাড়লাম। কিন্তু চাকরি ছাড়ার পর আমি কী করব, অনেকের সঙ্গে কথা বললাম, অনেক কোচিংও গেলাম, ঠিক সেই কনফিডেন্সটা পাচ্ছিলাম না যে চাকরির জন্য যে কনফিডেন্সটা দরকার। কারণ দীর্ঘ 7-8 বছরের একটা ল্যাক হয়ে গেছিলো, পড়াশোনার সঙ্গে ডিটাচ। তো হঠাৎ করে আমি যখন গুরুকুল স্টাডি সেন্টারের কথা শুনলাম এবং এখানে এলাম, এখানে আসার পর প্রথম যখন আমাকে আমাদের সকলের প্রিয় সুশান্ত স্যার এবং রামকৃষ্ণ স্যার, এরা যখন আমাকে মোটিভেশন দিল আর কি, যে তখন আমার একটাই মনে হয়েছিল যে আমি এতদিন যে সময়টা নষ্ট করি, যদি আর 3 বছর আগে যদি এখানে আসতে পারতাম, তাহলে আজকে হয়তো অনেক আগেই আমি চাকরিটা পেয়ে যেতাম। কারণ এখানে শুধু আজকে গুরুকুল কোচিং সেন্টারটা হয়তো এতটা পিছিয়ে আছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে কি প্রচার নেই। কারণ সব জায়গাতে দেখেছি প্রচারটা বেশি হয় পড়ানোর থেকে। এখানে স্যাররা, প্রত্যেকটা স্যার এত কনফিডেন্টলি স্টুডেন্টদেরকে পড়ায়, শুধুমাত্র তারা যাতে ভবিষ্যতে চাকরি পায়, তার জন্যই, নট অনলি ফর প্রচার। এবং এই জন্যই গুরুকুল কোচিং সেন্টারটাকে আমার অন্তত কলকাতার যত কোচিং সেন্টার আছে, এই জায়গাটা থেকে গুরুকুল কোচিং সেন্টারকে অনেক ভালো লাগে আমার। আমি অনেক কোচিং সেন্টারে কথাও বলেছি এবং গিয়েছি। সেখানে একটা প্যাকেজের মধ্যে সব জায়গাতেই পড়াশোনা হয়। আমাদের এখানে গুরুকুল কোচিং সেন্টারের স্যাররা যেটা করায় কি, যে যেরকম স্টুডেন্ট, বিগিনার্স, প্রি-বিগিনার্স, অ্যাডভান্স, যেরকম স্টুডেন্ট থাকে ঠিক সেই রকম লেভেলেই টিচিং করান। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে আলাদা আলাদা টিচার, প্রত্যেকটা সাবজেক্টের জন্য যাতে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে ল্যাক আছে, আমাদের এই গুরুকুল কোচিং সেন্টার প্রত্যেকটা স্যার সেইগুলোকে ফলো আপ করে, যে কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে ল্যাক, তাহলে তাকে সেই সাবজেক্টে স্পেশালভাবে গাইড করানো। এবং সবথেকে বড় কথা, আমি বলবো অন্যান্য কোচিং সেন্টার থেকে আমাদের গুরুকুল কোচিং সেন্টার এই দিকটা থেকে অনেক এগিয়ে। প্রচার হয়তো কম,
কিন্তু যে আমাদের যত কজন স্টুডেন্ট আমরা একসঙ্গে ভর্তি হয়েছিলাম, প্রায় সেই সময় একটা ব্যাচে আমরা অন্তত লোকো বয়লার টেকনিশিয়ান, আর সেই সময় যে প্যারালালি যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, লোকো বয়লার টেকনিশিয়ান, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিডিসিএল, WBSCDCL, যত কজন ছেলে এসেছিলাম তার মোটামুটি 97 থেকে 98% স্টুডেন্ট চাকরি পেয়ে গেছিলাম আমরা। কিছু জনের আটকে গিয়েছিল, কিন্তু তারাও পরে যারা হয়তো জেইতে পায়নি, প্রথম দিকে গ্রুপ ডিতে পায়নি, তারা টেকনিশিয়ানে পেয়ে গেছিলো। যারা রেল জেইতে পায়নি তারা KMDAতে পেয়েছিল। প্রত্যেকেই পেয়েছে, হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট যারা সিরিয়াসলি নেয়নি গুরুকুল কোচিং সেন্টারকে, যারা আসতে হয় এসেছি, সেই রকম হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট ছাড়া বাকি আমরা প্রত্যেকেই চাকরি পেয়েছিলাম। এবং এখানে আসার আমার মূল উদ্দেশ্য যে অনেক দিন পর আমি 2020-তে জয়েন করেছি। একটা মাঝখানে তোমরা সবাই জানো যে দীর্ঘদিনের একটা গ্যাপ চলে গেছে, কারণ আসতে পারিনি। আর আজকে এসেছি যে আমি যে আজকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমার মনের কথা বলতে পারছি। আমি ভবিষ্যতে চাইবো তোমরাও সেই রকমভাবে প্রিপারেশন নাও, যাতে তোমরাও এইখানে দাঁড়িয়ে তোমাদের পরবর্তী জেনারেশনকে এই কথাগুলো বলতে পারো। গুরুকুল কোচিং সেন্টার আমার কাছে, আবারও বলছি, কোনো কোচিং সেন্টার নয়, আমার কাছে একটা মন্দিরের মতো। কারণ গুরুকুল কোচিং সেন্টার থেকে আমি আমার আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। আমি বলবো তোমরা, জানি না হয়তো তোমরাও অন্য কোচিং সেন্টার বা অন্যান্য জায়গাতে গিয়েছো, কিন্তু আমি বলবো যে তোমরা ঠিক জায়গাতে এসছো। এটা সেই প্ল্যাটফর্ম যেখান থেকে তোমরা যেরকম লেভেলেই স্টুডেন্ট হও না কেন, প্রথম থেকে শুরু করছো বা মিডল পজিশানে আছো বা একটু হাইফাই প্রিপারেশান, যেরকম পজিশানেই থাকো না কেন, এখান থেকে তোমরা চাকরি পাবেই পাবে। ঠিক আছে, আমরা যত কজন এসেছি কনফিডেন্টলি ঢুকেছিলাম যে এখানে এসেছি, স্যারদের কনফিডেন্স দেখে, স্যারদের পড়ানোর মোটিভ দেখে এটা ভেবেছিলাম, বিশ্বাস রেখেছিলাম যে স্যারদের উপর যে আমরা চাকরি পাবোই, এবং আমরা প্রত্যেকেই চাকরি পেয়েছিলাম। এটা বলতে আমার সত্যি খুব গর্ব হচ্ছে। গর্ব এই কারণেই, কারণ আমি যে পরিবেশে জন্মেছি সেই পরিবেশ থেকে এরকম একটা জায়গায় সরকারি চাকরি পেয়ে লিড করবো আমি কোনোদিন ভাবিনি। এই জন্যই আমার কাছে গুরুকুল কোচিং সেন্টার আমার কাছে স্পেশাল। আমার কাছে সুশান্ত স্যার, রামকৃষ্ণ স্যার আমার কাছে সত্যি খুব স্পেশাল, আমার কাছে ভগবানের মতো। কারণ এরা না থাকলে হয়তো আমি এই জায়গাতে আসতে পারতাম না। ধন্যবাদ সকলকে। আর একটা বলবো তোমাদের, যে আগে আমাদের তো স্কুলেই ক্লাস হতো, সবাই ওখানেই আসতো। আমরা আবার ওখানে ফিরে যাব, খুব দ্রুতই চেষ্টা করছি, ওখানে আমরা ক্লাস শুরু করব। তো এখন এই অনলাইন অফলাইন এটাকে তুমি একটু কি বলবে? ছেলেরা অনলাইনে অনেকে ক্লাস করতে চাইছে, আমরা চাইছি যে বারবার বলি যে অফলাইনটা বেটার, কিন্তু এই অনলাইন অফলাইন সিস্টেমের জন্যই আমরা একটুখানি ডিলে হয়ে যাচ্ছে আমাদের। যে একটা ব্যাচে অ্যাডমিশান নিচ্ছে, সে বলছে আমি অনলাইন করব, আর অফলাইন কিছু ছেলে চাইছে। তো অনলাইন অফলাইন তুমি কোনটাকে বেটার মনে করো? দেখুন, মাঝখানে যে দীর্ঘ 2 বছরের একটা যে গ্যাপ গিয়েছিল করোনার জন্য, সেক্ষেত্রে অনলাইন বাধ্যতামূলকভাবে করতে হয়েছিল। কিন্তু অনলাইন শিক্ষাটা আমার কাছে মনে হয় না যে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ অনলাইনে সেইভাবে শেখা যায় না। কারণ তুমি বলো, তোমরাই বলো, যদি কোনো জিকেটিকে পড়ানো যায়, সেখানে অনলাইনে তুমি অনায়াসে করে নিতে পারো। কিন্তু ম্যাথস, ফিজিক্স বা সায়েন্স যে রিলেটেড যেগুলো আছে, সেগুলো অনলাইনে কোনোদিন পড়াশোনা করা সম্ভব নয়। ঠিক আছে, কারণ অনলাইনে তোমার নেটের প্রবলেম হতে পারে, সেখানে তুমি কোনো কোয়েশ্চেন করলে একসঙ্গে গ্রুপে যখন অনলাইনে ক্লাস হয়, সেখানে সেইভাবে ক্লাস হ্যাপাজেটলি হয়ে যায়। একজন প্রশ্ন করা, কন্টিনিউ 1.5 ঘন্টা 2 ঘন্টা স্টাডি করা অনলাইনে কখনই সম্ভব নয়। সেক্ষেত্রে অফলাইনটাই বেটার। এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, হয়তো কেউ জব টপ করে, সেই জন্য হয়তো পার্ট টাইমভাবে পড়াশোনার জন্য হয়তো অনলাইনে কথা বলে, তাও আমি চেষ্টা করবো যে স্যাররা সপ্তাহে একটা দিন যে ডেট দেয় তোমাদেরকে, তো সেই ডেটে এসে অফলাইনই ক্লাস করো। ঠিক আছে, কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারো যে দাদা কত ঘন্টা পড়তে কি না পড়তে, যদি কোনো কোশ্চেন থাকে কেউ করতে পারো। ধ্রুব কিছু কোশ্চেন করবে? দেখো, এখন বর্তমানে যে পরিস্থিতি, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করতে হয়। কাজের ফাঁকে হয়তো পুরোপুরি স্টুডেন্ট অনেকে আছে যারা শুধুমাত্র পড়াশোনা নিয়ে আছে, অনেকেই আছে আবার যারা কাজ করতে হয় কাজের ফাঁকে পড়াশোনাটা আমি বলবো আমি টাইম থেকে পড়িনি। আর টাইম থেকে বলতে কি, প্রত্যেকটা চাকরির জন্য সিলেবাস আছে, সেটা একটা গ্রুপ ডি থেকে IAS পর্যন্ত। ঠিক আছে, সিলেবাসটাকে ফলো করো। তুমি আজকে টার্গেট রাখো, একদিন একটা ভাগ করে নাও যে আজকে কী পড়বে। সকালে যদি একটা জিনিস পড়ো, চেষ্টা করো সন্ধ্যেবেলা অন্য সাবজেক্ট পড়ার। ঠিক আছে, কারণ একটা সাবজেক্ট যদি দীর্ঘদিন ধরে পড়ো, তার মধ্যে একটা বোরিং এসে যায়। ঠিক আছে, তো তখন কি সেই সাবজেক্টের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। তো সেই জন্য চেষ্টা করো ভ্যারাইটি আনার।
যদি সকালে একরকম পড়ো সন্ধ্যে অন্যরকম পড়বে, আর চেষ্টা করবে যে সিলেবাসটা তুমি ধরেছো সেই সিলেবাসটা কমপ্লিট করো। সেটা যদি তোমার মনে হয় দিনে 4 ঘন্টা পড়লে সিলেবাসটা কমপ্লিট হচ্ছে, 4 ঘন্টাই পড়ো, আমি বলবো না তুমি 10 ঘন্টা পড়ো। আর যদি সেই সিলেবাসটা কমপ্লিট করার জন্য 10 ঘন্টা পড়তে হয়, 15 ঘন্টা 16 ঘন্টা পড়তে হয়, তাহলে 15-16 ঘন্টায় পড়ো। তোমার কাছে সিলেবাসটাই বড় কথা এবং সিলেবাসটা শেষ করতে হবে, সেটাই যে বড় কথা। কত ঘন্টা পড়ছো সেটা বড় কথা নয় কিন্তু, কারণ অনেকেই আছে অনেক টাইম ধরে পড়ে। শুধু পড়াশোনার মতো করে 17-18 ঘন্টা পড়াটাই বড় কথা নয়, কারণ এই কারণেই হয় কি তোমার মাথার মধ্যে কতটুকু তুমি নিতে পারছো সেটা হচ্ছে বড় কথা। তার জন্য বেস্ট হচ্ছে যে শর্ট টিক্স, ম্যাথস জিকের যে শর্ট টিক্স আছে সেই শর্ট টিক্সগুলো অ্যাপ্লাই করো। যে স্যার যেগুলো শেখায়, যে কিছু কিছু কমন কোয়েশ্চেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরিতে আসে, সেন্ট্রালের চাকরিতে আসে। যেমন ধরো আমি এক্সাম্পল হিসাবে দিতে পারি যে কত্থক নৃত্য কোন স্টেটে, ঠিক আছে, কিছু সহজ কোয়েশ্চেন আছে তোমাদের ধরলে তোমরা একটু বলে দেবে। যদি বলি রাউক কোন স্টেটের, এটাও একটা সব কিছু মনে রাখার সম্ভব নয়। কিছু শর্ট ট্রিক্স আছে স্যার যেগুলো শেখাচ্ছে তোমাদের, ওই শর্ট ট্রিক্স যদি পড়ো তোমাদের 20-22খানা অনায়াসে তুমি মনে রাখতে পারবে, ঠিক আছে। তার জন্য তোমার এক্সট্রা টাইম লাগবে না। শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করো সব সাবজেক্টের জন্য। আর একটা আমি তোমাদের হয়ে বলছি, অনেক ছেলে আমাকে এসে যখন অ্যাডমিশন নেই বলে, বা যখন ম্যাডাম থাকে তখনও বলে যে স্যার এই বাইরের প্রতিবেশী লোকেদের কথা আমরা সামলাতে সামলাতে আমাদের জীবন ব্যতিব্যস্ত হয়ে উঠছে। তো এটা ক্ষেত্রে তুমি কি বলবে, যে বাইরের কি তোমার ক্ষেত্রে এরকম হয়েছে? একদম এই যে আমি তোমাদের প্রথমেই বললাম না যে প্রত্যেকের চলার পথ কিন্তু দুর্গম, সুগম না, ঠিক আছে। সে তাদের ইকোনমিক্যালি যত স্ট্রং হোক, তাদের ক্ষেত্রে একটা বাধার মধ্যে পড়তে হয়। যাদের ইকোনমিক্যালি প্রবলেম আছে তাদেরকেও বাধার মধ্যে পড়তে হয়। আমার যে ক্ষেত্রে যে প্রবলেমটা এসেছিল, আমি ক্যাম্পাসিংয়ের পর যখন ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি 4 বছর চাকরি করি এবং একটা ভালো জায়গায় চলে গেছি, কিন্তু আমার জবটা ছিল ট্রান্সফারেবল। সেজন্য আমি একটাই চিন্তা করতাম যে কবে এই চাকরিটা ছাড়বো, কারণ এই চাকরি 12 ঘন্টা ডিউটি এবং ইভেন প্রাইভেট কোম্পানির 16-17 ঘন্টা পর্যন্ত ডিউটি করায়। তো এই চাকরি করতে করতে কখনোই সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। কোম্পানিতে ভালো পজিশনে চলে গিয়েও আমি যখন চাকরি ছাড়ি, তখন আমার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ফ্যামিলিতে খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য যখন আমি চাকরিটা ছেড়ে, আমার একটা বয়সও হয়ে গেছিলো, ঠিক আছে, চাকরিটা ছেড়ে যখন গুরুকুল কোচিং সেন্টারে আমি পড়তে আসি, তখন আমার কিছু লোক, ঠিক আছে, মানে আইডেন্টিফাই করছে না, এরকমভাবে বলতো এই বুড়ো বয়সে কী করতে যাচ্ছিস, এই বুড়ো বয়সে আবার পড়তে যাচ্ছিস, কী হবে, এই তো অমুকের ছেলেটা দেখ না, নাম ধরে বলতো। আমাদের পাড়াতে কিছু মানুষ আছে যারা স্ট্রাগল করেছে, সেই জায়গায় পৌঁছাতে পারেনি, তো তাদেরকে দেখি ওজের দেখায় যে দেখ ওই ছেলেটা তো এতদিন ধরে পড়লো, কই ও তো চাকরি পায়নি, তুই চাকরি পাবি। আর এই যে তুই চাকরিটা ছেড়ে এলি, যদি চাকরি না পাস সরকারি, আবার এই পজিশনে যেতে পারবি? তো এইরকম একটা ডিপ্রেশনে চলে আসি, এমন একটা ডিপ্রেশনে চলে আসি যে আমি ঘর থেকে বেরোতাম না। ঘর থেকে এই কারণে বেরোতাম না, কারণ ঘর থেকে বেরালেই যার মুখের সামনে গিয়ে দাঁড়াবো সেই একই কথা বলতো, কী রে চাকরিটা ছেড়ে দিলি কেন? আমি তাকে বলে বোঝাতে পারতাম না যে আমি সরকারি চাকরি পাওয়ার জন্য আমি চাকরিটা ছেড়েছি। একটাই কথা, এই বয়সে চাকরি পাবি, এই বয়সে আবার টিফিন নিয়ে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিস। কারণ তখন আমাদের গুরুকুল কোচিং সেন্টারে সকাল 10টা থেকে বিকেল 4টে 4:30 পর্যন্ত পড়া এখনও হয়। এখন টাইমটা বেড়ে গেছে, এটা পেয়েছি 5টা 5:30 হয়ে যাচ্ছে। সেই জন্য বাড়ি থেকে মা টিফিন করে দিত, আমি লুকিয়ে লুকিয়ে পড়তে আসতাম, কাউকে বলতাম না। স্কুলের ব্যাগ বা নর্মাল কলেজের ব্যাগ যেহেতু, ওই ব্যাগ নিয়ে আসতাম না পড়তে, অন্য কোনো ব্যাগ নিয়ে আসতাম, যাতে কেউ বুঝতে না পারতো যে কোচিংয়ে পড়তে যাচ্ছি। কারণ বলতে পারতাম না, বললি একটাই কথা যে এই বয়সে আবার চাকরি, মানে অন্যরকমভাবে আরও পিন করতো আর কি। তো সেটার জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না, কারণ বেরালেই একই প্রশ্ন, তার থেকে ঘরের মধ্যেই থাকো, ঘরের মধ্যে স্টাডির মধ্যে থাকো। এবং আজকে সত্যি বলতে এটা খুব ভালো লাগছে, যে মানুষগুলো আমাকে পিন করতো, যে মানুষগুলো ওই রকম নেগেটিভ কথাবার্তা বলতো, চাকরি পাওয়ার পর সেই মানুষগুলো আগে আমার সামনে এসেছিলো, এসে আমাকে কংগ্র্যাচুলেট করেছিল। এবার এটা আমার কাছে, আমি শুধু চাকরি পেয়ে এটা সফলতা বলবো না, সফলতা তাদের নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে দূর করতে পেরেছি। এবং সত্যি তাই নয় যে আমাদের গ্রামে এবং আমাদের বাড়িতে আমি প্রথম গ্র্যাজুয়েট, মানে আমাদের যেখানে থাকি শিক্ষার কালচারটা এতটাই নিচে যে আমি আমার বাড়ির প্রথম গ্র্যাজুয়েট, বুঝতে পারছো। এবং আমি প্রথম সরকারি চাকরি আবার রেলে। আশেপাশে যে ছোট আমার একটা পাড়া আছে, এই পাড়ার মধ্যে আমি প্রথম চাকরি পাই। এবং এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাকরি পাওয়ার পর অনেক ছেলেরা যারা পড়াশোনা করেছে, কিন্তু পড়াশোনার পরে যে পড়াশোনা করলে সরকারি চাকরি পাওয়া যায়, সেই মোটিভটা যাদের ছিল না, তারাও দেখছি এগিয়ে আসছে। তারাও যে টুকটাক কাজ করতে ছেড়ে, বলে দিই, ও 2-3 জনকে আমাদের কাছে রিকমেন্ড করেছিল, এখানে এসেছে, তারা পুলিশের মেন ইন্টারভিউ দিচ্ছে আজকে। এটা বলতে সত্যি খুব ভালো লাগছে যে তারাও একটা সময় পিছিয়ে পড়েছিল। পিছিয়ে মানে কি, যে
পড়াশোনা করলে যে সরকারি চাকরি পাওয়া যায় এই কনসেপ্টটা ছিল না গ্রামের দিকে পড়াশোনাটা মানে সেই পড়াশোনাটা একটা মানে সাক্ষরতা হার বাড়ানো আর কিছুই না, এই চাকরি বাকরির জন্য অতটা কেউ করে না। তো আমি যখন চাকরিটা পেলাম ওরাও দেখলাম যে যারা ওই নেগেটিভ রাস্তাতে যাচ্ছিল বা অন্য কোনো জবের দিকে চেষ্টা করছিল তারাও দেখি সব জব ছেড়ে দিয়ে প্রিপারেশানে। আমারই পাড়া একটা ছেলে রিসেন্ট, নামটা বলবো না, নাম বলতে হবে না। যে চাকরিটা পাক। ও এখন এই রিসেন্ট হচ্ছে রিটেন ক্র্যাক করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ও ইন্টারভিউ আছে কিছুদিনের মধ্যে, ঠিক আছে। ও আজকে এসেছিল, আমি বলে দিই আমাদের ইন্টারভিউ সেশন চলছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে পাশের রুমে চলছে। ও এসে তাই চিনতে পেরে গেছে, মানে ওই তাকে বলেছিল এতদিন কোনো যাক হয়তো পেতো, দেরি হতো বা কী হতো, আজকে সে রিটেনটা ইন্টারভিউ দিয়েছে, ভালো ইন্টারভিউ হয়েছে। দেখা যাক, আমাদের 37 জন আজকে লিস্টে ছিল, টোটাল দিয়েছে আজকে। তো আস্তে আস্তে আমরা চাইছি যে সব ছেড়ে যাতে এরকম করে চাকরি একটা পায়, দরকার সব ক্ষেত্রে, কিন্তু ধৈর্য রাখতে হবে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। তো তারই কিছু নমুনা তোমার এই দাদা একদম সামনে থেকে বলছে। এই সমস্যা সবার আছে, ঠিক আছে, তো কি করলে হবে সেটাই যেভাবে বলছে সেইগুলোকে নিজেকে আর যদি ঠিক রাখতে হবে। মোটিভেশনের কথা বলো, আমার কাছে ইন্সপিরেশন আমার কোনো মহাপুরুষরা নয়, আমার কাছে আমার বন্ধুরাই ইন্সপিরেশন। আমার একটা বন্ধু আমার সঙ্গেই ITI করতো আর কি, তো ওর বিয়ে হয়ে গেছিলো, তো হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পরে কোথা থেকে শুনলো যে ITI করলে হয়তো চাকরি পাওয়া যায়, ঠিক আছে, দীর্ঘ 2-3 বছর টিউশনি করে সংসার চালিয়েছে। তারপরে কারোর মুখে শুনে ITI করলো 2 বছর। ITI করার পর সকালে বিকালে সন্ধ্যায় টিউশনি করে যতটুকু সময় পেতো রাত 2-3টে পর্যন্ত পড়াশোনা করতো, এবং তার বউ তাকে খুব হেল্প করেছিল। এবং সেই ছেলেটা আমাদের কলেজ থেকে ফার্স্ট হয়। কলেজ থেকে ফার্স্ট হওয়ার পর আমাদের অল ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশন হয়, যত কটা কলেজ ছিল সেখানেও ফার্স্ট হয়। অল ইন্ডিয়াতে যত কটা স্টেট আছে স্টেট চ্যাম্পিয়নদের নিয়ে একটা কম্পিটিশন হয়, সেখানে প্রথম দিকে অ্যানাউন্স হয়ে গেল হয়তো সে ফার্স্ট হবে, কিন্তু আলটিমেট হয়নি, সেকেন্ড কি থার্ড পজিশানে চলে গেছিলো। তো সেই রকম একটা সিচুয়েশান থেকে যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তার বাবা নেই, বাবা মারা গেছিলেন, নিজে টিউশনি করে সংসার চালাতো, সেখান থেকে ITI করলো। ITI করে সে ভালো রেজাল্ট তো দূরের কথা, ভালো রেজাল্ট তো করেইছে, অল ওয়েস্ট বেঙ্গল টপার, অল ইন্ডিয়াতেও রিপ্রেজেন্ট করেছে নিজেকে। এবং সে আজকের আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো চাকরি পেয়েছিল, এখন রিসেন্ট আমাদের এই কাশীপুর গানসেল ফ্যাক্টরি চাকরি করছে। তো যে কোনো পরিস্থিতিতে যদি আমরা নিজেদের ধৈর্য রাখতে পারি, যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো সিচুয়েশানে আমরা চাকরি পেতে পারি। তবে একটা জিনিস কি, আমরা ভাবি হয়তো যাদের বাবা মার প্রচুর পয়সা আছে, যাদের মানে ভালো কোচিংয়ে ভর্তি হওয়ার মতো ক্যাপাসিটি আছে, তারাই হয়তো চাকরি বাকরি পায়। আমি মনে করি চাকরি পাওয়ার জন্য একটা অভাবের প্রয়োজন আছে, যাদের মধ্যে অভাব খিদে আছে তারাই হয়তো বেশি খায়, ঠিক আছে। তো আমি দেখেছি যারা স্ট্রাগল করেছে, স্ট্রাগল কারা, মানে যারা মানে ইকোনমিক্যালি প্রবলেম আছে, স্ট্রাগল করছে, সাকসেসটা তারাই আগে পায়। যাদের না চাওয়াতেই সব কিছু পেয়ে যায়, আমি তাদের স্ট্রাগলে তাদেরকে আমি দেখিনি যে খুব একটা ভালো সাকসেস পেয়েছে। ঠিক আছে, তো যেভাবে বললো দাদা সেইভাবে তোমরা করো, সেভাবে নিজেদেরকে তৈরি করো, একদিন পাবে, সবাই পাবে, সবার মুখে হাসি ফুটবে। আমিও চাই তোমরা এভাবে এসে দাদাদের মতো তোমাদের যারা পরপর আসবে সবাইকে এভাবে তোমরাও সেই সুযোগটা, মানে এই প্ল্যাটফর্মটা তোমাদেরও আসুক। একটু তো সময় লাগে, ও 1 বছরের একটু বেশি প্রায় এখানে পড়েছে। 1 বছর পুরোপুরি হয়নি, 1 বছর কাছাকাছি হবে এরকম আর 7 থেকে 8 মাস পড়েছি আমি, ঠিক আছে। 7-8 মাসে আমাদের মোটামুটি সব তৈরি করে দিয়েছিল। আমরা নোটিফিকেশান বেরানোর পরেই আমি কোচিংয়ে ঢুকেছিলাম। আমি নয়, আমাদের অনেক কদিন ঢুকেছিলাম এবং ম্যাক্সিমাম জনই পেয়ে গেছিলাম। 7 থেকে 8 মাস লেগেছিল মোটামুটি একটা জায়গায় আসতে, তারপরে তো মোটামুটি প্রিপারেশান এসে গেছিলো। এবং যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, যে আমি চাকরি পেয়েছি, আমি সবসময় চেষ্টা করবো যে তোমরাও চাকরি পাও, ঠিক আছে, তোমরাও স্ট্রাগল করছো, সাকসেস পাও। এবং তার জন্য যদি কোনো রকম কোনো গুরুকুল স্টাডি সেন্টার তো তোমাদের সঙ্গে আছেই, আর আমিও যদি মানে তোমার যদি কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয়, কোনো কোয়ারিজ থাকে, যে কোনো রকম প্রবলেম থাকে, তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো তাহলে। আর তুমিও ছোট্ট আসবে মাঝে মাঝে। একদম। আমি একটা কথা বলি স্যার, বলুন। হ্যাঁ। বলছি মানে সবাই বেসিক্যালি প্রত্যেকটা স্টুডেন্ট কিছু কিছু সময় পার্ট ভাগ করে, সে 14 ঘন্টা পড়ুক আর 10 ঘন্টা পড়ুক, ধরুন ম্যাথের জন্য 2 ঘন্টা, জিআইয়ের জন্য 2 ঘন্টা, সায়েন্সের জন্য 2 ঘন্টা, এবং সবাই পার্ট ভাগ করে। ধরুন যে 2 ঘন্টা সায়েন্স বা জিকের জন্য রাখছেন, সেই 2 ঘন্টার মধ্যে সায়েন্স বা জিকেটা কমপ্লিট করতে পারলো না, তাহলে কি সে সেখানে ছেড়ে দেবে, নাকি সেইটা অন্য জায়গাটা মেকআপ দিয়ে সেইটা সাবজেক্টটা করে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করবে? দেখো, এগুলো অ্যাপ্লাই হয় কখন জানো তো, যে স্টুডেন্টের কথা তুমি বলছো বা তোমার কথা যদি বলো, তোমার প্রিপারেশান লেভেলটা কীরকম, তার উপর প্রিপারেশান লেভেল, যারা সবে শুরু করছে তাদেরকে আমি বলবো
একটা সাবজেক্টের উপরেই বেশি করে ধ্যান দাও। যেমন যারা মোটামুটি মিডিল পজিশনে চলে গেছে বা একটু প্রিপারেশন ভালো হয়ে গেছে তারা ভাগ করে নাও, যে 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা জিকে, 2 ঘন্টা সায়েন্স, ঠিক আছে। কিন্তু যারা একেবারে ফ্রেশার্স তাদেরকে বলবো চেষ্টা করো সকাল টাইমটা বা দুটো টাইম যদি ভাগ করো, সকাল আর সন্ধ্যে 2 টাইমে পড়াশোনা করো। সকাল টাইমটা যে সাবজেক্টটা পড়ো সেই সাবজেক্টই পড়ো, ঠিক আছে। বেস তৈরি করছো সেই টাইমটা পড়ো, এবং সেই টাইমটা পড়া মানে কি যতক্ষণ না শেষ হচ্ছে সেই সিলেবাসটা ততক্ষণ ছাড়বে না। আর যারা মিডিল পজিশন আছে যারা মিডিল পজিশন আছে মোটামুটি, যে হ্যাঁ মানে যারা প্রথম থেকে শুরু করছে তাদের ক্ষেত্রে কী হয় যে একটা বিষয় তাদের 2 ঘন্টা পড়তে লাগছে, 2 ঘন্টা পড়লে তবে মোটামুটি মাথার মধ্যে ঢুকছে। আবার যারা মিডিল পজিশন আছে তারা ওটা আধা ঘন্টা 1 ঘন্টায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো টাইম যত পড়বে তত টাইমটা কমে যাচ্ছে। তো সেই জন্য কি যারা প্রথমে শুরু করছে চেষ্টা করো সিলেবাসটা শেষ করা যায়, ঠিক আছে। একদিনই একটা সাবজেক্টই পড়ো, মিডিল পজিশনে গিয়ে তারপর ভাগ করে নাও যে 2 ঘন্টা আমি এটা পড়বো, 2 ঘন্টা ওইটা পড়বো। আচ্ছা, ওই 2 ঘন্টা যদি কমপ্লিট না হয়, কোন চ্যাপ্টার ধরে একটা চ্যাপ্টার ধরেছি না, কমপ্লিট না হলে ছাড়বে না। একটা চ্যাপ্টার ধরা মানে ওই সিলেবাসটা কমপ্লিট করবে। কমপ্লিট তো হ্যাঁ, তাতে যদি মনে হয় যে আর একটা চ্যাপ্টার আমি করতে পারলাম না বা অন্য যে বিষয়টা নিয়ে ভাবছো সেটা করতে পারলে না, সেটা তুমি সন্ধ্যায় রেখো বা পরের দিন রেখো, কিন্তু চেষ্টা করো কমপ্লিট করার। যেটা করবে কমপ্লিট। যদি ম্যাথসেরই কথা বলো, ম্যাথস যদি সব চেষ্টা করো, যদি মানে পরীক্ষা কাছাকাছি এসে গেছে, যে সাবজেক্ট মানে যে চ্যাপ্টারটা করবে সেই চ্যাপ্টারটা পুরো শেষ করবে। মানে এটা অর্ধেক করলাম ওটা অর্ধেক করলাম এরকম না। মানে আজকে ধরো 10টা অঙ্ক করতে পারলাম, তারপরে দিন ধরো না সেটা ধরো আমি না 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 একটা চ্যাপ্টার হ্যাঁ 30টা যদি কোয়েশ্চেন থাকে 30টাই সলভ করে নাও। মানে আজকে যে করলে যে একটা কনফিডেন্স এসে গেলো, মোটিভটা তুমি তৈরি করে নিলে এই সূত্রগুলো মুখস্থ করে এই চ্যাপ্টারটা করছো, আর অর্ধেকটা যদি পরের দিনের জন্য রেখে যাও, আবার পরের দিন প্রথম থেকেই শুরু করতে হবে। মানে সবটা মনে রাখতে পারবো না, তাই চেষ্টা করো একসঙ্গে সিলেবাস শেষ করো একদিন, যেটা ধরবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো, যেভাবে বলি তাহলে সেভাবে তোমরা তৈরি হও, ঠিক আছে। তো ভালো থেকো তাহলে ছোট্টু, হ্যাঁ, আবার এসো। তোমরা ভালো থাকো, ঠিক আছে।